জেনারেল থিওরি গুলো যদি আমি কনসিডার করি, থিওরির রেসপেক্টে সি এর সঙ্গে সি প্লাস প্লাস এর বেশ কিছু ডিফারেন্স আছে। কি? অবশ্যই সি একটা প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আগের দিন যেটা বললাম। সি প্লাস প্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানেই তা সমস্ত কাজকর্মগুলো অবজেক্টের উপর ভিত্তি করে হয়। অবজেক্ট কি? যার বাস্তব অস্তিত্ব আছে তাকে আমরা বলতে পারি অবজেক্ট। ওকে, অবজেক্ট মিনস দ্যাট হ্যাজ দ্য রিয়েল লাইফ এক্সিস্টেন্স, দ্যাট ইজ দ্য। আর কি? আর কয়েকটা বেসিক ডিফারেন্স আমি বলেছিলাম আগের দিন, আজকে আরেকবার একটু হাইলাইট করে দিই, তারপর তোদের আমি সোজা সি প্লাস প্লাস ক্র্যাশে চলে যাব। 1 মিনিট, পুরো হোয়াইট স্ক্রিন একটু বুঝতেও দেখতেও প্রবলেম হয়। আমি যদি একদম প্রথমেই একটা বেসিক ডিফারেন্সে চলে যাই, সি আর সি প্লাস প্লাস এর, তাহলে এটা যদি সি হয় আর এটা যদি সি প্লাস প্লাস হয়, তাহলে আগের দিন যেটা আমি একটুখানি বললাম, সি কিন্তু একটা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা পিওপিএস, এটা ওওপিএস। সি কিন্তু উপসের কোনো কনসেপ্টকে সাপোর্ট করে না। আর এখানে কিন্তু কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, ইনহেরিটেন্স ইত্যাদি বহু কিছু সাপোর্ট করে। সি অ্যাকচুয়ালি সাবসেট অফ সি প্লাস প্লাস, ইট ইজ আ সাবসেট অফ সি প্লাস প্লাস। ওকে, আর এটা হলো ওফো, আমার ট্যাবটা না কদিন ধরে একটু সমস্যা করছে পড়াতে গিয়ে। জাস্ট 1 মিনিট, মানে যেটায় পড়াই এই ট্যাবটা, হ্যাঁ। এটা হলো সুপারসেট অফ সি। আর এখানে 32 খানা কিওয়ার্ড আছে, আর এখানে 52 খানা কিওয়ার্ড আছে। সি ফাংশন হলো গিয়ে সব, এটা হলো ফাংশন ড্রাইভেন প্রোগ্রামিং। কারণ ফাংশনের উপর ভিত্তি করে কিন্তু এখানে প্রোগ্রামিং গুলো করা হয়, মানে ফাংশনের পার্টটা এখানে ইউজ করা হয়। এখানে অবজেক্ট ড্রিভেন প্রোগ্রামিং, অবজেক্ট ড্রিভেন প্রোগ্রামিং যা কিছু করব আমরা অবজেক্টের উপর ভিত্তি করে, অবজেক্ট ড্রিভেন প্রোগ্রামিং। আর এখানে এক্সেপশন হ্যান্ডলিং কিন্তু সাপোর্ট করে না। এক্সেপশন মানে যদি কোনো এরর থাকে, তাহলে সি দিয়ে সেটাকে রেকটিফাই করা পসিবল না, তোকে প্রোগ্রাম রান করানোর পরেই কিন্তু দেখতে হবে। হ্যান্ডলিং নট সাপোর্টেড, এক্সেপশন হ্যান্ডলিং কিন্তু সাপোর্ট করে না। ওকে, এটা হলো সাপোর্টেড, এক্সেপশন হ্যান্ডলিং কিন্তু সাপোর্ট করে। এইগুলো কিন্তু খুব ভালো এক একটা বৈশিষ্ট্য সি প্লাস প্লাস এর সি এর রেসপেক্টে। যেটা প্রবলেম ছিল সি এর, সেটা কি ওভারকাম করা গেছে কিন্তু সি প্লাস প্লাস এর মাধ্যমে। এবার যদি আমি এটা বলি, উপস ইন সি প্লাস প্লাস, ফিচার্স কি কি আছে? FEATURES, ফিচার্স, বৈশিষ্ট্য কি কি আছে? 1 নাম্বার আমি বলতে পারি ক্লাস। ক্লাস হলো একটা ছবি দিয়ে বোঝাই পাতি বাংলা ভাষায় ফাংশন প্লাস ভেরিয়েবল, এটাকে একত্রিতভাবে যেখানে রাখা হয় তাকে বলি ক্লাস। যদি একটা শুভ নামে ক্লাস করি, তাহলে ক্লাসের মধ্যে আমি রাখতে পারি একটা নেম রাখলাম, নেমটা হলো ভেরিয়েবল, কি ধরনের ভেরিয়েবল? ইন্টিজার টাইপের। আরেকটা হলো অ্যাড্রেস, অ্যাড্রেস নামে আমি একটা ফাংশন নিয়েছি, অ্যাড্রেস নামে আমি একটা ফাংশন নিয়েছি। তাহলে অ্যাড্রেস নামে আমি একটা ফাংশন নিতে পারি, এটা হলো গিয়ে তোমার ফাংশনটা, আর এটা হলো গিয়ে তোমার নেমটা হলো ভেরিয়েবলটা। তাহলে শুভটা হলো একটা ক্লাস নেম। ক্লাসের কোনো বাস্তব অস্তিত্ব নেই, এই কারণে আমি ক্লাসটাকে বলতে পারি এটা হলো সম্পূর্ণ একটা লজিক্যাল কনসেপ্ট। লজিক্যাল, ক্লাস ইজ এ লজিক্যাল, নো ফিজিক্যাল এক্সিস্টেন্স অফ দ্য ক্লাস। তার পরের পয়েন্টটাই খুব ইন্টারেস্টিং, যেটা হলো অবজেক্ট। অবজেক্টকে বলতে পারি ইনস্ট্যান্স অফ ক্লাস। ইনস্ট্যান্স অফ ক্লাস কথাটার মানে কি? মানে হলো মেমোরিটাকে অ্যালোকেট করতে শুরু হয়, মানে অবজেক্টটা অ্যাকচুয়ালি মেমোরি অ্যালোকেট করে দেয়। মেমোরি অ্যালোকেশন স্কিম ফর ক্লাস। একটা ক্লাসের বাস্তব কোনো অস্তিত্ব নেই, তার মানে এটা হলো ফিজিক্যাল এক্সিস্টেন্স। বাস্তবে এই শুভ নামে ক্লাসটার জন্য একটা নেম নামে ভেরিয়েবল
আর অ্যাড্রেস নামে যে ফাংশনটা আছে, এই দুটোর জন্য র্যামের মধ্যে জায়গা খুঁজে বার করে আনাই হলো অবজেক্টের কাজ। মানে শুভ নামে যদি আমি একটা ক্লাস তৈরি করি, এই শুভ ক্লাসের অবজেক্ট যদি আমি বানাই S1, তাহলে S1 এর মাধ্যমে আমি শুভ নামের মধ্যে ক্লাসের মধ্যে নেম নামক ভেরিয়েবলটা আর অ্যাড্রেস নামক ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো বা কল করতে পারবো। এইটুকু বোঝাতে পারলাম সবাইকে? হ্যালো, কি রে? হ্যাঁ রে, শুনতে পাচ্ছিস সবাই? হ্যালো, হ্যাঁ। বোঝা যাচ্ছে? মানে যেগুলো বলছি সব ক্লিয়ার? বুঝতে পারা যাচ্ছে সবার? হুম। আচ্ছা দাদা, বলছি যে সি প্লাস প্লাসে কি এক্সেপশন সাপোর্ট করছে? 100%। সি প্লাস প্লাস এক্সেপশন হ্যান্ডলিং সাপোর্ট করে, ক্লাস, অবজেক্ট, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, সেম আমি জাভা পড়াবো, এক কথা বলবো, খালি জাভার কোডিংটা আলাদা। বোঝাতে পারছি? আর হুম 20% আলাদা আপডেটেড হয়ে যাবে। যেটা সি প্লাস প্লাসে তোমার কোড একরকম, জাভার কোড আরেক রকম। একটা কাঠের বাড়ি বানালে সেখানে কাঠের যোগান দিতে হয়, পেরেক বা যাবতীয় কনস্ট্রাকশন মেথডটা তো সেমই থাকে। তেমনই হুম একটা ইট সিমেন্টের বাড়ি বানালেও তো সেম, সেখানে তোকে সিমেন্ট, ইট, রড, লোহা, পেরেক এগুলো সাপ্লাই দিতে হয়। ফান্ডাটা তো সেমই থাকে না? এবার কাঠের বাড়ির ওপরে নিশ্চয়ই ছাদটা জেনারেলি কেউ ছাদ করবে না, কারণ ছাদে চারবার লাফালে ভেঙে নিচে চলে আসবে। আর কাঠের বাড়ি সেখানেই বানানো হয় যেখানে অতিরিক্ত ঠান্ডা পড়ে বা অতিরিক্ত বৃষ্টি হতে পারে বা ভূমিকম্প প্রবণ এরিয়াতে। আর সিমেন্টের বাড়ি সেখানেই করা হয় যেখানে এগুলো সম্ভাবনা কম, যেখানে গরম বেশি, যেমন আমাদের কান্ট্রি। সেখানে ছাদটা অবশ্যই বানানো হয়, সেখানে ছাদটা নিশ্চয়ই কোনাকুনি হবে না। কি বললাম বোঝাতে পারছি? কাঠের বাড়ি হলে ছাদের কনসেপ্ট এরকম হবে, আর এমনি হলে বাড়ির কনসেপ্ট এরকম হবে। কি রে? হুম মানে তার কোডিংটা আলাদা, একটা জায়গা তো পার্টটা সেম, দুটোতেই রাস্তা থাকবে, দুটোতেই জানলা থাকবে, দুটোতেই দরজা থাকবে। হুম যদি এটাকে আমি ধরে নিতে পারি জাভা, দিস ইজ মাই সি প্লাস প্লাস। বোঝা গেল? কি রে? হুম বাট দুটোই কিন্তু উপস, বুঝলি? হ্যাঁ, উপস ফলো করছে দুটোই। ফ্ল্যাট, পর 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 একটার পর একটা তলা থাকে, তাই না? কি রে? হ্যাঁ আরো মডার্ন, একই জমির মধ্যে অনেকে কাজ করতে পারে। হলো? তার জন্য আর 6 মাস পর শুরু করবো পাইথন, এটা উপসের মধ্যে পড়ছে। গল্পটা বোঝাতে পারছি? হ্যাঁ ফ্ল্যাটেরও তো, ফ্ল্যাটেরও তো সেম রে বাবা। ফ্ল্যাট কি উইদাউট প্ল্যানিং হবে? হবে তো না। হুম সেমই, ব্যাপারটা আরো মডার্নাইজ। পাইথন তো এআই বেসড হয়ে যাচ্ছে, তো একটু তো ওটা অ্যাডভান্স মানে ইন্টেলিজেন্স বেসড হয়ে যাচ্ছে। একদমই না, এআই বেস কথাটার মানেটাই ভুল। পাইথন, সি প্লাস প্লাস, জাভা, অল আর ওস AI algorithm is implemented within the Python programming language using the Python programming language. AI পাইথন বেসড হচ্ছে, পাইথন এআই বেসড হচ্ছে না। এআই ও হলো একটা কনসেপ্ট, এআই হলো পাতি ফ্ল্যাট একটা থিওরি। এবার এই থিওরির অনেক অ্যালগোরিদমস আছে, অনেক অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদম গুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে পাইথন দিয়ে। তারপর সেটা যখন একটা তোর কাছে দেওয়া হচ্ছে, সেখানে তুই কিছু ইনপুট দিচ্ছিস আর সেই রেসপেক্টে আউটপুট পাচ্ছিস। আর পাচ্ছে কোথা থেকে আউটপুটটা? আজও আমার মতো প্রাইভেট টিচারের কোনো অস্তিত্ব থাকতো না, বা কলেজ টিচারকে ক্লাস করতে হতো না, কলেজ যেতে রোবটের ক্লাস নিত। বাট সেটা কেন হয় না বা আগামী দিনেও হবে না, তার কারণ হলো এই যে ডেটাগুলো তুলছে সেটা সবই ডেটাবেস থেকে। রিয়েল লাইফ এক্সাম্পল, চ্যাট জিপিটি। আর কিছু জিজ্ঞেস করবি? মানুষ বলছে চ্যাট জিপিটি চলে এলে হিউম্যান বিং এর চাকরি কমে যাবে। কোনোদিনই না। যদি সেটা হতো তাহলে কম্পিউটার আবিষ্কারের সঙ্গে সঙ্গে মানুষের চাকরি চলে যেত। হুম চ্যাট জিপিটি ইজ কন্ট্রোলড বাই হিউম্যান, হিউম্যান ইজ নট কন্ট্রোল বাই চ্যাট জিপিটি। অবশ্যই এক একটা জায়গায় কর্মসংস্থান কিছুটা কমবে, কিন্তু সেই রেসপেক্টে অন্য কাজে লোক বাড়বে। হুম ঠিক কিনা? বোঝাতে পারলাম? যখন কোভিড হয়েছিল, প্রতিদিন 1 লাখ অ্যাবভ লোক মারা যাচ্ছিল, তখন কোনো রোবট কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট করেনি, ট্রিটমেন্ট করেছিল হিউম্যান বিং। কম্পিউটার সাহায্য করেছিল ডিটেক্ট করতে কার কোভিড হয়েছে, সেই রেসপেক্টে ইলেকট্রনিক্স মিডিয়ার সাহায্যে, এআই এর ওপর ভিত্তি করে ভ্যাকসিন বানিয়ে তারপর লোককে সেভ করা হয়েছে। সেভ কিন্তু করেছে ডাক্তার, নার্সরা, হিউম্যান। হিউম্যানের ওপর কেউ কোনো, যে জিনিস হিউম্যান বানায় সেই জিনিস কন্ট্রোলে হিউম্যান দ্বারাই হয়। অটোমেটেড সিস্টেম থাকে। দুদিন আগেই আমরা জানি চন্দ্রযান 3 গেল চাঁদে, সেটাকে এক্সিকিউট করার পর সে নিজের মতো যাচ্ছে।
বাট তার সমস্ত খুঁটিনাটি ডিটেলস তাকে বানানো থেকে শুরু করে তার সমস্ত প্রোগ্রামিং অল আর কন্ট্রোল বাই হিউম্যান। অ্যাম আই রং? এনিওয়ান ক্যান মেক আর্গুমেন্ট উইথ মি, আই হ্যাভ নো, আই নেভার মাইন্ড। কারো কি কোনো আমার কথার সঙ্গে দ্বিমত আছে? হ্যালো, না না আমি উইদাউট এডুকেশন উইদাউট নলেজ তোকে কথাগুলো বলছি না। আমি তোকে সি প্লাস প্লাস পড়াতে বসেছি, আই নো সি প্লাস প্লাস, দ্যাটস ওয়াই আই এম টিচিং ইউ সি প্লাস প্লাস। বাট বাকি যে কথাগুলো বলছি এগুলো নিয়ে আমি স্টাডি করেই তোকে বলছি। একটা হুম, জিনিস ফেলিয়ার হতেই পারে এক্সিকিউশনে, চন্দ্রযান 2 তে কিন্তু ওড়ার পরেই ফেলিয়ার হয়েছিল, বিকজ অফ দ্যাট দেয়ার ওয়াজ সাম প্রোগ্রামিং মিস্টেক, দেয়ার আর সাম টেকনোলজিক্যাল মিস্টেক। সেখানে যত পরিমাণ ক্যাপাসিটি দরকার ছিল বাইরের সঙ্গে ভেতরের এয়ারের, যে ইকুইপমেন্ট গুলো ইউজ হয়েছিল তার মধ্যে 2-4টে জিনিসের স্লাইট ইকুয়েশন ক্যালকুলেশন রং ছিল, তাই জন্য সেটা এয়ার প্রেসারকে অ্যাভয়েড করে যেতে গিয়ে ব্লাস্ট করেছিল। ঠিক বললাম কি রে? আমার ক্লাস চলছে আমার পড়া বাড়িতে পড়ি না আলটিমেটলি সি প্লাস প্লাস আরেকটা কি নেক্সট হলো গিয়ে কি বললাম, অবজেক্ট, একটা কার, গাড়ি, একটা সাইকেল। দাদা ফার্স্ট পয়েন্টটা বুঝিয়ে দিতে, ক্লাস বুঝতে পারলাম। ক্লাস, class is the collection of object. Actually class wrap the function and variable within a single unit. এই সিঙ্গেল ইউনিটটাকে বলা হয় ক্লাস। ধর একটা কার আছে, একটা সাইকেল আছে, একটা বাইক আছে, আর ভেরিয়েবল মিলিয়ে। এক্স্যাক্টলি। ফাংশন আর ভেরিয়েবলটাকে যেখানে রাখা হয় তাকে বলি ক্লাস। আচ্ছা একটা গাড়ির ইঞ্জিনকে দেখতে পাস? পাস না। সাইকেলের চেন দেখতে পাস? পাস না। কভার দিয়ে ঢাকা থাকে। বাইকের চেন দেখতে পাস? পাস না। অল আর র্যাপড, ঠিক বলছি? সমস্ত কিছু ঢাকা থাকে। ইঞ্জিনটা ঢাকা থাকে কভার দিয়ে, চেনটা ঢাকা থাকে চেন কভার দিয়ে, আর এই চেনটাও কিন্তু কভার দিয়ে ঢাকা থাকে। সবকটাই কভার দিয়ে ঢাকা থাকে, তাই জন্য কিন্তু আমরা এই চেনটাকে দেখতে পাই না। ঠিক বললাম? হ্যালো, গল্পের মতো বোঝ ব্যাপারটা। কি রে, দেখ বুঝলি কিনা দেখ। এই টেকনিকটাকে বলা যেতে পারে, এই টেকনিকটাকে, এই যে আমি র্যাপ করে রাখছি এই চেন, সাইকেলের, বাইকের চেন বা গাড়ির ইঞ্জিন, এগুলোকে আমি বিভিন্ন ভেরিয়েবল আর ফাংশনের সমষ্টি হিসেবে ভাবতে পারি। এগুলোকে কভার করে রাখা হয়, মানে গিভ সাম প্রোটেকশন। কভার মানেই প্রোটেকশন, অথবা বলতে পারি হাইড করে রাখা, প্রোটেকশন না হলে হাইড করে রাখা। এই হাইডিং প্রসিডিওর অফ ভেরিয়েবল অ্যান্ড ফাংশন ইজ কল্ড দ্য এনক্যাপসুলেশন। পরীক্ষায় পাতায় পাতায় কোশ্চেন আসে, ইন্টারভিউতে ফেভারিট কোশ্চেন। র্যাপিং অফ ডেটা অ্যান্ড ফাংশন উইদিন এ সিঙ্গেল ইউনিট is called the encapsulation. Wrapping of data and function is called the encapsulation. Actually encapsulation এর real life example কি? Encapsulation এর example ই হলো ক্লাস। বোঝাতে পারলাম? যে পদ্ধতিতে আমার এই ডেটাগুলোকে হাইড করা হয় তাকে আমি বলি ডেটা হাইডিং। আর এই ডেটা হাইডিং করার টেকনিককে এনক্যাপসুলেশনের পাশাপাশি আরেকটা নামকরণ করা হয়, সেটাকে বলি ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশন। কলেজে ক্লাস চালু হলে দেখবি আমার সব কটা কথা ক্লাসরুমে গিয়ে শুনতে পাচ্ছিস। এগুলো আমি ডিটেলসে আসবো। নেক্সট আমি আরেকটা পার্ট বলবো, এগুলো সব বৈশিষ্ট্য। পলিমরফিজম। ধরে নে একটা পার্সন আছে, পার্সনটা হলি তুই। তুই এখন আমার কাছে ক্লাস করছিস, মানে নাও ইউ আর এ স্টুডেন্ট। ভালো করে বোঝ। আবার যখন তুই কোনো বাচ্চা ছেলে মেয়েকে পড়াস তখন তুই একটা টিচার। তুই যখন কোথাও ঘুরতে যাস তখন তুই ট্রাভেলার। আবার যখন তুই কোনো দোকানে জিনিসপত্র কিনতে যাস তখন তুই কাস্টমার। হ্যাঁ রে, কোনো অসুবিধা বুঝতে? হ্যালো, না স্যার। ছবিতে কারোর কোনো ডাউট? পলিমরফিজম কথাটা একটা গ্রিস টার্ম থেকে এসছে। পলি কথাটার মানে হলো মেনি, মেনি, আর মরফিজম কথাটার মানে হলো ফর্ম। একজনের একের বেশি ফর্মটাকেই বলা হয় পলিমরফিজম। একজনের একের বেশি ফর্মটাকেই বলা হয় পলিমরফিজম। তার মানে এখানে যদি আমি
কনসিডার করি, ভালো করে বুঝবি। এখানে যদি আমি পার্সনটাকে ধরে নিই, আমি ধরে নিই একটা আমার পার্সন হলো একখানা অবজেক্ট, একটা অবজেক্ট, তার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক আছে। আমার কথাটাই যেমন ভাব, আমি আমার কলেজের রেসপেক্ট হলো কলেজের টিচার, আমি টেকনো ইন্ডিয়া হুগলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু দ্য টেকনো ইন্ডিয়া হুগলি স্যার বা তোদের কাছে বলো ওটা আরেকবার রিপিট কোনটা, বলো কোনটা এটা? ওই পলিমরফিজম। পলি কথাটার মানে হলো মেনি, আর মরফিজম কথাটার মানে হলো ফর্ম। তাহলে একজনের যদি একের বেশি ফর্ম থাকে তাকে বলি পলিমরফিজম। যেমন একটা পার্সনের মধ্যে কেউ হতে পারে টিচার, ওকে, কেউ হতে পারে টিচার, কেউ হতে পারে স্টুডেন্ট, কেউ টিচার কেউ স্টুডেন্ট, আবার ধরে নে কেউ হলো কাস্টমার। ধর আমি কোনো জিনিস কিনি, তাহলে সেক্ষেত্রে আমি কাস্টমার হবো। আমি ধর কোথাও একটা ঘুরতে গেলাম, সেই ঘুরতে যাওয়ার রেসপেক্টে আমি কি হবো? ট্রাভেলার। তাহলে একটা অবজেক্টের ডিফারেন্ট বিহেভিয়ার, এটা একটা পলিমরফিজমের এক্সাম্পল। বোঝাতে পারলাম? হ্যালো, কি দে? হ্যাঁ স্যার। এটা যাদের উপস আছে এক্সামে 100% গ্যারেন্টি আমি দিচ্ছি, আসবেই। কারোর হয়তো C++ আছে, কারোর জাভা আছে, কারোর পাইথন আছে, সেটা থাকতেই পারে। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোশ্চেন করা হয়েছে, পলিমরফিজম দেয়নি, আজ অব্দি দেখিনি। 10 ইয়ার্স খুঁজে দেখ, আমাকে বলতে পারিস, দেবেই। আচ্ছা এবার বলছি ক্যাপসুলেশনটা আরেকবার বলবেন, মানে ওটার কি কোনো নোট হবে? নোট মানে আমি সব নোট দিয়ে দেবো, নোট নিয়ে চিন্তা করতে হবে না। এটা তো মানে জাস্ট স্যার বোঝাচ্ছি, পড়াচ্ছিল। কলেজে পড়াচ্ছে তো। হুম। বললাম নোট আমি লাইন বাই লাইন দিয়ে দেবো, নোট নিয়ে চিন্তা করতে হবে না। ওকে স্যার। নোট নিয়ে চিন্তা করছিস কেন তুই? হার্ড কপি না সফট কপি নিবি সেটা বলবি শুধু। নোটস বানানো আমার কাছে। আগের বছর কলেজেই তো MSc যাওয়া নিতাম, পড়াই না, নোট না থাকলে আমার হবে? আমি যখন পড়েছিলাম আমার সিলেবাসে C++ ছিল, বুঝলি, যাওয়া ছিল, তখন আর কম্পালসারি ছিল, অনার্সে পড়েছিলাম, ইঞ্জিনিয়ারিং এ ছিল না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইনহেরিটেন্স। আচ্ছা একটা কথা বল, আমি যদি কিছু প্রোগ্রাম আগে থেকে করার প্রোগ্রামগুলো দেখিয়ে বুঝিয়ে দিই, কারোর কোনো অসুবিধা হবে? হ্যালো, হবে না? তাহলে রিইউজিবিলিটি অফ কোড। তোরা বাড়িতে যে থালায় ভাত খাস, রোজ রোজ কি কাগজের থালায় খাস, পেপারের থালায় খাস, বা সোলার থালায় খাস, থার্মোকলের থালায় খাস, কি রে? হ্যালো, খাস না, কারণ রেগুলার কেনা সম্ভব না। তোরা কিসে খাস? স্টিল অথবা গ্লাস। আজকে যে থালায় ভাত খেলি, তারপর থালাটা বা গ্লাসের থালাটা নোংরা হয়ে গেছে, পরের দিন আবার সেটা মেজে দিলি, মেজে নিয়ে আবার সেই থালাতেই ভাত খাস। আজকে যে গ্লাসে করে জল খেলি, গ্লাসটা ধুয়ে রাখলি, আবার তারপরে সেই গ্লাসে লস্যি খেলি, আবার ধুয়ে রাখলি, সেই গ্লাসে কোল্ড ড্রিঙ্কস খেলি, আবার ধুয়ে রাখলি, আবার জল খেলি। কিরে, তাই করিস তো নাকি সবাই? আমি অ্যাটলিস্ট তাই করি। হ্যালো, বল। এই কনসেপ্টটাকেই বলা হয় ইনহেরিটেন্স, রিইউজিবিলিটি অফ এক্সিস্টিং কোড। আজকে আমি একটা কোড লিখলাম, সেটাকে আমি আমার পরবর্তীকালে দরকার হলে সেটাকে আবার রিইউজ করছি, এটাকেই বলা হয় রিইউজিবিলিটি অফ কোড। তোদের যে অপারেটিং সিস্টেম পড়াই, হ্যাঁ রে, ওএস এর ডেডলকের নোটটা পেয়েছিস তো সবাই? হ্যালো, কি রে? বা সিপিইউ সিডলিং এর নোটগুলো পেয়েছিস তো? এই নোটটা আমি আগের বার পড়িয়েছিলাম, সব সিলেবাস সেম আছে। আমি সেই নোটটা প্রয়োজন হয়নি চেঞ্জ করার, তাই তোদের আবার দিলাম। দিস ইজ মাই রিইউজিবিলিটি ফিচার্স। আমি একই নোটটাকে আবার রিইউজ করলাম। রিইউজিবিলিটি আমি করতেই পারি। তাহলে রিইউজিবিলিটি অফ কোড মিনস দ্য ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের আবার অনেকগুলো ভাগ আছে। এই হলো একটা তোমার প্যারেন্ট ক্লাস, যদি তোর এটা প্যারেন্ট হয় আর এটা যদি তুই চাইল্ড হোস, তাহলে তোর মধ্যে নিজের কিছু বৈশিষ্ট্য থাকতেই পারে। হয়তো তুই বাবার মতো চোখ পেয়েছিস, মায়ের মতো নাক পেয়েছিস, ওকে, বা হাত পার গড়ন পেয়েছিস, মানে এর কিছু বৈশিষ্ট্য বিয়ের মধ্যে আসছে, এটাকে আমরা বলবো সুপার ক্লাস। ধর তোরা সবাই আমার স্টুডেন্ট, তো সারা জীবনই আমার কিছু ছাপ তোর মধ্যে থাকবে। তোকে যদি কেউ জিজ্ঞেস করে কম্পিউটার টিচার কার কার কাছে পড়েছিস, কার থেকে কি শিখেছিস,
সেখানে আমি আসতে বাধ্য। কারণ আমার থেকে কিছু নলেজ তুই গ্যাদার করছিস, তুই বাকি আরো অনেক টিচারের থেকে নলেজ গ্যাদার করছিস, নিজে কিছু পড়াশোনা করছিস, কিছু ইউটিউব স্টাডি করেছিস, কিছু গুগল থেকে দেখেছিস, কিছু বিভিন্ন নোটস পড়েছিস, বন্ধু বান্ধব কিছু গ্রুপ স্টাডিতে হেল্প করেছে, বিভিন্ন বন্ধু কিছু দেখিয়েছে, সমস্ত কিছু নিয়ে তুই নলেজ গ্যাদার করে একটা ভালো চাকরি করিস। বাট ইউ হ্যাভ সাম ফিচার্স দ্যাট ইজ অ্যাডাপ্টেড ফ্রম মি। ঠিক বললাম? হ্যালো অভিষেক, ক্লিয়ার না? একটু রেসপন্স তো কর, একটু কম বেশি হ্যাঁ হ্যাঁ হয়তো খুব clear. মনে হয় ক্লাস। দ্যাট ইজ দ্য রিইউজেবিলিটি ফিচার। রিইউজেবিলিটি, যারা ধরে নে সাইকেল চালাস বা বাইক চালাস, যখন কলেজ যাস হয়তো বাইকে করে গেলি, পড়তেও তো বাইকে করে আসিস, পড়তে আসার সময় কি আলাদা নতুন একটা বাইক থাকে? অভিষেক, কটা বাইক তোর টোটাল? আমার হুম? দুটো, না পার্সোনাল নতুন? পার্সোনাল একটাই আছে। ওই একটা নিয়ে কলেজ যাস, আমার কাছে পড়তে আসিস, ঘুরতে যাস, আবার কারোর সঙ্গে স্পেশাল কেউ থাকলে তাকে নিয়ে বেরোস। ঠিক বললাম? হুম হ্যালো, হুম, হ্যাঁ হ্যাঁ তাহলে রিউজ করিস তো, বাইকটা রিউজ তো করিস। হ্যাঁ। এটাই হলো ইনহেরিটেন্স। কোনো জিনিসকে রিউজ করার বৈশিষ্ট্যকেই বলে ইনহেরিটেন্স। বোঝা গেল? এবার ইনহেরিটেন্সের অনেক ভাগ আছে, সিঙ্গেল আছে, মাল্টিপল আছে, মাল্টি লেভেল আছে, এগুলো আমরা এক এক করে পরবর্তীকালে আসবো। হায়ারার্কিক্যাল আছে, বিভিন্ন রকম ভাগ আছে, ভাগগুলো সম্পর্কে আমরা পরে আসবো, এখনই এত ডিটেলসে যাচ্ছি না। নেক্সট হলো অ্যাক্সেস মডিফায়ার কিছু হয়, যার মাধ্যমে অ্যাক্সেস মডিফায়ার পার্টটাই না আমার ছিল না সিতে। অ্যাক্সেস মডিফায়ার কথাটার মানে কি বলতো? অ্যাক্সেস মডিফায়ার খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। মানে আমি কাকে কাকে কখন অ্যাক্সেস করতে দেব, কাকে কাকে কখন অ্যাক্সেস করতে দেব না। আজকে আমি এই ক্লাসটা ওপেন টু অল রেখেছি, পরের দিন থেকে ওপেন টু অল না রেখে যারা যারা ক্লাস কন্টিনিউ করবে শুধু তাদের জন্য দেবো। কারণ আমি অ্যাক্সেসটা এখন পাবলিক রেখেছি। আজকের জন্য আমি অ্যাক্সেসটা পাবলিক রেখেছি। সি এর সমস্ত ভেরিয়েবল, সব ফাংশন পাবলিক। সি প্লাস প্লাসে পাবলিকের সঙ্গে প্রোটেক্টেড হয়ে যায়, প্রোটেক্টেড। যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিস না, তোকে দেখায় পাবলিক, দেখায় আনলিস্টেড, দেখায় আর প্রাইভেট দেখায়। প্রাইভেট মানে শুধু তুই দেখতে পাবি, প্রোটেক্টেড মানে আনলিস্টেড ইউটিউবের কথায়। আর স্যার শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ স্যার। তো ফোন আসে না। নেক্সট স্যার বলো। শোনা যাচ্ছে না। এই তো শোনা আরে যাচ্ছে না, ঠিক আছে। বলিনি, কথা বলিনি, ওই জন্য শোনা যায়নি। তার মানে সি প্লাস প্লাসে অ্যাক্সেস স্পেসিফায়ার হলো পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। বাই ডিফল্ট যদি কোনো ভেরিয়েবলকে কিছু ডিক্লেয়ার না করা হয় তাহলে সেটা প্রাইভেট হিসেবেই ট্রিটেড হয়, যেটা সিতে আমার ছিল সব সময় পাবলিক। সিতে যে কোনো ভেরিয়েবল ফাংশন পাবলিকই হতো বাই ডিফল্ট, কারণ সিতে একটা ছাড়া কোনো অপশনই নেই। এই জন্যই সি এর থেকে সি প্লাস প্লাস সিকিওর, কারণ সি প্লাস প্লাসে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট তিনটে আছে। একই জিনিস যখন জাভাতে পড়বো আমরা, তখন পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর ডিফল্ট চারটে চলে আসবে। যেমন জাভাতে কিন্তু
জাভাতে কিন্তু আমার 4খানা অ্যাক্সেস স্পেসিফায়ার। বোঝা গেল? অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে কোনো ভেরিয়েবল কোথায় কখন কাজ করতে পারে, কে তার উপর কাজ করতে পারে, সেই অ্যাক্সেস করাটাকে বোঝানো হয়। বুঝতে পারা গেল? হ্যালো, এইটুকু বুঝলি? কি রে? হ্যাঁ রে, এইটুকু পার্ট ক্লিয়ার সবার? हाँ सर। হ্যালো, हाँ, হ্যাঁ স্যার। ব্যাস ব্যাস ব্যাস, আর আমার বেশি কিছু দরকার নেই। আজকের টপিক হলো কনস্ট্রাক্টর। আজকে যে টপিকটা সেটা হলো কনস্ট্রাক্টর। এটাকে মিনিমাইজ করি, আমি চলে যাই হলো গিয়ে এখানে ডেভ সি প্লাস প্লাস তোদের দেখাচ্ছিলাম। ফাইলে যদি যাই, গিয়ে ওপেনে যাই, রিসেন্টলি আগের দিনে এক্সাম্পল গুলো তোদেরকে করাচ্ছিলাম লাস্টের দিকে। ডেমো লাস্ট কতগুলো করালাম, ডেমো 7-এ এই প্রোগ্রামগুলো আগের দিন করিয়েছিলাম সি প্লাস প্লাসের। কি রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম টু অ্যাড টু নাম্বার ডাইনামিক্যালি, যেখানে এটাকে বলে অ্যাক্সেস স্পেসিফায়ার। এই জিনিসটাকে কিন্তু আমরা বলতে পারি অ্যাক্সেস স্পেসিফায়ার। স্যার একটা কোশ্চেন আছে। বল। মানে স্যার বলছি যে এই যে ডেপসি প্লাস প্লাস এর ডার্ক মোড অন করা যায়? ডার্ক মোড করা যায়, সেটিংসটা না বহুত গন্ডগোলে, ওই জন্য আমি করি না। মানে আমার হয়তো আমার নিজের পার্সোনাল অভ্যেসের জন্য করি না। খুব একটা তো সি প্লাস প্লাস করাতে আমি জাভা টাভা তো সবই তোর ভিএস করেই করাই। করা যায়, কেন যাবে না? দেখবি দেখ সেটিংস আমি দেখিয়ে দিতে পারি। তুই আউল মোড ফোড অনেক রকম মোড আছে। এই টুলসে যাবি, টুলসে গিয়ে কনফিগারেশন টুলসে এনভায়রনমেন্ট এডিটর অপশনে যাবি। এডিটর অপশনে গিয়ে দেখ ডার্ক এখানে মোড অতটা ভালো নয়। হ্যাঁ, এই ডার্ক মোডটা তো ভালো না, মানে কিরকম একটা লাগে জানো, আমার খুব একটা ভালো লাগে না, জানিস তো। ভিএস করে এক্সটেনশন নামিয়ে নিই। হ্যাঁ, ফ্রন্ট ভিএস করে এক্সটেনশন নামিয়ে করা যায়, কিন্তু এটা এরর ফেরর হলে এতদিনে একটা অভ্যেস তো চট করে খুঁজে পেয়ে যাই, সেই জন্য হয়তো করাই। আমার এই কালার কম্বিনেশনটাই ঠিকঠাক লাগে। যেমন অ্যাড নামে একটা ক্লাস আছে। অ্যাড ক্লাসের মধ্যে টোটাল আমার যাবতীয় যা কিছু রেখেছি, এত কিছু কোড ডালে আমি করেছি না কষ্ট করে, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। এটার কোনো রকম মেমোরি ক্রিয়েট হয়নি র্যামের মধ্যে। এখানে আমি কি করেছি, একখানা ইনপুট নামে ফাংশন নিয়েছি, একটা আমি ক্যাল নামে ফাংশন নিয়েছি, সব ইউজার ডিফাইন ফাংশন। কারণ ফাংশন দু রকম হয়, একটা হলো ইনবিল্ট ফাংশন বা লাইব্রেরি ফাংশন, যেটা আগে থেকে ইনভেন্ট করে রেখেছে, তার উপর ভিত্তি করেই আমাকে কাজ করতে হবে, যার ডেফিনেশন গুলো আগে ডিফাইন করা। আর এগুলো হলো আমি সব ফাংশন ডিফাইন করেছি, এগুলো সব হলো কল্ড ফাংশন। এর মধ্যে যখনই কোনো ফাংশনের মধ্যে তার বডি থাকবে তাকে বলা হয় কল্ড ফাংশন বা ফাংশন ডেফিনেশন। যেমন এটা হলো ক্যাল ফাংশন, ফাংশন ডিফাইন করা হয়েছে। এটা হলো ইনপুট ফাংশন, ইনপুটটাকে ডিফাইন করা হয়েছে। এখানে আমি এ নিয়েছি, সি আউট হলো, সি আউট যেটা সি তে আমার কার ক্লাস কাজ করতো, প্রিন্ট এফ এর কাজ করতো, প্রিন্ট PRINT প্রিন্ট এফ এর কাজ করতো, সেটা করছে হলো গিয়ে তোমার সি আউট। যেটা হলো গিয়ে তোমার এখানে কাজ করতে হলো গিয়ে সি স্ক্যানএফ ফাংশন, সেটা হলো সি ইন। কোড লেখা অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায় কোডটা লেখা। যেটা সি তে আমার প্রিন্ট এফ, সেটাই হলো এখানে আমার সি আউট। আর যেটা হলো সি ইন, স্ক্যানএফ ছিল সি তে, সেটা হলো এখানে সি ইন। আর খুব একটা পরিবর্তন নেই খুব একটা। দেখ, আরেকটা হলো অবজেক্ট তৈরি করা। ক্লাস নেম স্পেস দিয়ে অবজেক্ট নেম দিলে অবজেক্ট তৈরি হয়ে গেল। obj1.input যখনই দিচ্ছি আমার ইনপুট ফাংশনকে অ্যাক্সেস করতে পারছি। যখনই আমি অবজেক্টটা তৈরি করলাম, তখনই বাই ডিফল্ট এই ক্লাসটার একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে যায়। সেই কনস্ট্রাক্টরটাকেই আমরা বলতে পারি হলো ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে আমি এখন যেটা পড়াবে এই মুহূর্তে সেটাকে বলবো কনস্ট্রাক্টর। আজকে ক্লাস টপিক হলো কনস্ট্রাক্টর। ওকে, তাহলে আজকের ক্লাস টপিকটাই হলো রাইট এ সি প্রোগ্রাম। তার আগে একটা সহজ প্রোগ্রাম করাই, C++ program to illustrate the concept of default থিওরিটা এখানে লিখে দেবো। হ্যালো, কি রে?
ওপরে লিখে দেবো, তারপর এগুলো সবই আমি আপলোড করে দিয়ে তোদেরকে সেই জিনিসটাকে শেয়ার করে দেবো, তাহলে ঝামেলা থাকবে না। গুগল ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো, যা কিছু ক্লাস করাবো সেটা তোর ক্লাসটা আপলোড করে দিলাম, আপলোড করে দিয়ে তারপর তোরা তোদের মতো করে ডাউনলোড করে দিলি, প্রোগ্রাম সবই গুগল ড্রাইভে একটা ফোল্ডারে আপলোড করে দেবো, ফোল্ডারটা অ্যাক্সেসেবল করে দেবো। নেক্সট, কনস্ট্রাক্টর কাকে বলে? It is a special member function that is defined স্যার এটা কি আবার প্রোগ্রাম করাচ্ছেন? একদম প্রোগ্রাম দিয়েই বোঝাবো, that is used to initiated that is used to initialize INITI, it's used to initialize the object of a class. এটাকে বলে ডকুমেন্টেশন লাইন। হ্যাঁ, যখন আমি একটা ফ্রন্ট স্ল্যাশের পর দুটো স্টার দিই, তার মানে লাইনটার মানে ডকুমেন্টেশন লাইন। আর যখন যদি আমি এখানে একটা স্টার দিতাম তাহলে ওটাকে নেমিং বোঝাতো। যেহেতু আমি ডকুমেন্ট তৈরি করছি তাই এটাকে ডকুমেন্টেশন লাইনের সিম্বল বলা হয়। ওকে, a constructor is invoked whenever an object of its class of its associated class is created. তার মানে একটা কনস্ট্রাক্টর হলো একটা মেম্বার ফাংশন যেটা কোনো ক্লাসের অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে ব্যবহার করা হয় বা ইউজ করা হয়। একটা কনস্ট্রাক্টর তখনই ইনভোক করা হয় যখনই কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়। ওকে, নিড ফর, এটা শুধুমাত্র C++ বলে না, পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য সেম ডেফিনেশন। যেমন ডিএমএ ইউজ করা হয় ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, নিউ অপারেটর তার মধ্যে ব্যবহার করা হয় জাভার ক্ষেত্রে। এখানে কোনো ঝামেলা নেই, ক্লাস নেম স্পেস দিয়ে যা ইচ্ছা তাই দে, সেটা হয়ে গেল সেই ক্লাসের অবজেক্ট। যদি ক্লাস নেমটা হয়ে ধরে নে ইঞ্জিনিয়ারিং হয়, যদি ক্লাস নেম ইঞ্জিনিয়ারিং হয়, ইঞ্জিনিয়ারিং স্পেস E1 E2 E3 তিনটে হয়ে গেল ইঞ্জিনিয়ারিং ক্লাসের অবজেক্ট। এবার E1 E2 E3 তিনটে দিয়েই তুই ক্লাসের মেম্বার গুলোকে অ্যাক্সেস করতে পারবি, যদি অ্যাক্সেস স্পেসিফায়ারটা প্রাইভেট না থাকে। যদি প্রাইভেট থাকে তুমি অ্যাক্সেস করতে পারবে না। বোঝা গেল? হ্যালো, কি রে? আমি কিন্তু একদম সহজ সরল ভাষায় বলছি। নিড ফর হ্যাঁ স্যার। কনস্ট্রাক্টর সেকেন্ড ইয়ারদের জন্য সব থেকে বড় বেনিফিটটা কি হবে? জাভাটা তো একই জিনিস পড়ানো, পুরো জিনিসটা দুবার হয়ে যাবে, ফুল দুবার হয়ে যাবে, পরিষ্কার বুঝতে পারবি যে পার্থক্যটা আমার কোথায় আছে। ও বাবা, C++ এটা হয়েছিল, দূর সিলেবাসে জাভা দিয়েছে, নে একটু বেশি লিখি। থিওরিটিক্যাল সেম, নট এ সিঙ্গেল থিং উইল বি চেঞ্জ, কিচ্ছু চেঞ্জ হবে না। এমনকি আমার নোটগুলোও সেভাবে বানানো, প্রোগ্রামের ভেরিয়েবল পর্যন্ত আমি সেম নামে রেখেছি যাতে কারোর কোনো গুলিয়ে না যায়। আমারও সুবিধা, আমি নিজেও ভুলি না, স্টুডেন্টদেরও সুবিধা, তারাও কোরিলেট করতে সুবিধা হয়। তাহলে নিড ফর কনস্ট্রাক্টর, একটা কনস্ট্রাক্টর কেন ব্যবহার করা হয়? টু ইনিশিয়ালাইজ অ্যান অবজেক্ট অফ আ ক্লাস। একটা ক্লাসের অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে কিন্তু ইউজ করা হয় কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ নেই। এটার মানেটা অনেকের ক্লিয়ার নাও হতে পারে। টু ইনিশিয়ালাইজ অ্যান অবজেক্ট অফ এ ক্লাস, এটার মানে ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না অনেকের কাছে। তাই উই ক্যান do that with a normal function
we can do that with a normal function, right? আমরা কোনো normal ফাংশনের সঙ্গে কাজটা করতে পারি, but we have to call the function explicitly. আমরা যে কোনো একটা ফাংশনকে কল করতে পারি, কিন্তু আমরা ক্লাসের মধ্যে কোনো ফাংশনকে যখন কল করি তখন সেই ফাংশনটার কল করি ক্লাসের বাইরে থেকে। এক্সপ্লিসিটলি মানে কথাটার মানে হলো বাইরে থেকে। টু ইনিশিয়ালাইজ ইচ অবজেক্ট, তো অবজেক্টকে তো চেনাতে হবে একটা ক্লাসকে, যে এই ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারছে অবজেক্টটা, তার জন্য মেমোরিতে জায়গা লাগবে। and it becomes inconvenient বানানটা ভুল হয়েছে। And কোনো কনস্ট্রাক্টর কোনো রিটার্ন টাইপ থাকে না। একটা কনস্ট্রাক্টর কাকে বলে? এটা হলো একটা স্পেশাল টাইপের ফাংশন যেটা কিন্তু ইনিশিয়ালাইজ করতে পারে কোনো ক্লাসের অবজেক্টকে। একটা কনস্ট্রাক্টর যখনই তৈরি হয়, ইনভোক কথাটার মানে হলো ইনভোকড কথাটা মানে ক্রিয়েটেড বলা যেতে পারে, যখন একটা অবজেক্ট কিন্তু তার অ্যাসোসিয়েট ক্লাসে তৈরি হয়। কেন আমরা কনস্ট্রাক্টরটার প্রয়োজন আছে? কনস্ট্রাক্টরের প্রয়োজন থাকার কারণটা হলো, যখন কোনো একটা অবজেক্ট কোনো ক্লাসে তৈরি আছে, ইনিশিয়ালাইজ অ্যান অবজেক্ট অফ এ ক্লাস, কোনো ক্লাসের অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার, দ্যাট মিনস উই ক্যান ডু ইট ফর আ নর্মাল উইথ এ নর্মাল ফাংশন। একটা নর্মাল ফাংশনে আমরা একটা কনস্ট্রাক্টর ইউজ করতেই পারি, বাট আমরা যখন একটা ফাংশনকে ক্লাসের বাইরে থেকে কল করি তখন এটা ইনকনভেনিয়েন্ট হয়ে যায়। মানে অনেক যখন অবজেক্ট হয়ে যায় তখন সেটা ইনকনভেনিয়েন্ট, মানে বুঝতে পারে না যে ক্লাসের মধ্যে কোন ফাংশনটাকে কল করছি, আদৌ ক্লাসের ফিজিক্যাল এক্সিস্টেন্স হলো কিনা। তাই তোমাকে কনস্ট্রাক্টর কিন্তু তৈরি করতেই হবে। পাতি বাংলা ভাষায় যদি আমি বলি, একটা ক্লাস যদি একটা 4 চাকা গাড়ি হয়, তার অবজেক্ট হলো 4 চাকা গাড়ির কালার, ব্র্যান্ড, নেম, every functionality, every features of the four-wheeler is the object, and the collection of object makes the class. মানে একটা সিট, একটা স্টিয়ারিং, একটা ইঞ্জিন, আচ্ছা 3-4টে সিট কভার, ব্ল্যাক কালারের গ্লাস, হেডলাইট, সমস্ত কিছু, ইঞ্জিন, সমস্ত কিছু, সবকিছু হলো অবজেক্ট। এই অবজেক্ট গুলো নিয়ে তৈরি হলো একটা মারুতি সুজুকি, ধরে নিচ্ছি। তাহলে মারুতি সুজুকিটা হলো একটা ক্লাস যার কোনো বাস্তব অস্তিত্ব নেই যদি তার বৈশিষ্ট্যগুলো একত্রিত ভাবে অ্যাড না করা হয়। এইবারে ক্লাসটাকে কিভাবে অ্যাক্সেস করা যায়? আমি ধরেই নিলাম তার স্টার্ট আছে। স্টার্ট করা যে প্রসিডিওরটা, এই যে ইঞ্জিনের চাবিটা, গাড়ির চাবিটা, এইটাকে আমি বলতে পারি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর ছাড়া ক্লাসকে অ্যাক্সেস করা যায় না, গাড়ির চাবি ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, এক্স্যাক্টলি একটা ক্লাস তার অবজেক্ট ছাড়া কোনোদিন কাজ করতে পারে না। এবং অবজেক্ট কখনো সরাসরি একটা গাড়ির চাবি কার উপর কাজ করে? গাড়ির ইঞ্জিনের সঙ্গে কাজ করে। এক্স্যাক্টলি এখানে কনস্ট্রাক্টর বলতে বোঝানো হচ্ছে জাস্ট গাড়ির চাবির সঙ্গে ইঞ্জিনের সম্পর্কটা। জাস্ট কনস্ট্রাক্টর বলতে গাড়ির চাবিটাকে অবশ্যই গাড়ির চাবি একটা অবজেক্ট, কিন্তু কনস্ট্রাক্টর বলতে আমি ধরেই নিতে পারি একটা গাড়ি কিনেছে, মানে আমি ধরে নিতে পারি যে গাড়ির ইঞ্জিন সমেত কেউ কিনেছে। যদি কেউ স্ট্যাটাস দেয় একটা নতুন বাইক কিনলাম, আমরা ধরেই নিই সে ইঞ্জিন সমেত বাইক কিনেছে। কেউ নিশ্চয়ই ইঞ্জিন ছাড়া বাইক কিনে সামনে সাইকেলের প্যাডেল লাগিয়ে চালিয়ে বেরিয়ে যাবে না। এটা তো আর টিকটকের ভিডিও বা ফেসবুকের মিম নয়। তার মানে গাড়ির ইঞ্জিনটা এখানে কনস্ট্রাক্টরের মতো কাজ করছে। বোঝাতে পারছি? হ্যালো, কি রে? এবার আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বুঝে নেব। যে এক্সাম্পল দেবো মনে হয় এটাই পৃথিবীর সব থেকে ছোট এক্সাম্পল।
এর থেকে সহজ এক্সাম্পল হয় বলে আমারও জানা নেই, মানে খুবই সহজ এক্সাম্পল। একটা ক্লাস দিয়ে যদি আমরা করি, ক্লাসের কনস্ট্রাক্টরের একটা ছোট্ট এক্সাম্পল। কনস্ট্রাক্টরে বেশ কিছু টাইপ হয় জানিস তো। একটা হলো জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর আর একটা নাম আছে, নামটা হলো জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের নামটাই হলো জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। কেন এরকম লেখাটা দেখাচ্ছে, তার কারণ হলো আমি যে এত কিছু লিখে গেলাম আমি সেটা শেষ করিনি। এবার আমি প্রোগ্রামটা করি, তারপর এটা পাঠিয়ে দিচ্ছি। যদি জাভাতে কোশ্চেন আছে সেম লেখা যায় কনস্ট্রাক্টর, কিচ্ছু আলাদা নেই। এবং যাদের কলেজে পড়ানো হয়ে গেছে আশা করি আমি যা বললাম সব একই কথা বলেছে। হ্যাঁ রে, ঠিকঠাক বললাম? টেকনোম্যান, হ্যালো, কেউ ক্লাস করছে না টেকনোম্যানের? হ্যাঁ স্যার ওই এর আগের টপিক গুলো সেম এই হ্যাঁ স্যার আছি। হ্যাঁ বললাম, আমি যেগুলো পড়াচ্ছি বা বলছি ক্লাসে এগুলোই তো বলেছে জাভাতে। হ্যাঁ স্যার হ্যাঁ 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 এগুলোই বলছে। তাহলে ঠিক আছে। IO stream using namespace std হয়ে গেল। এবার আমার একটা ক্লাস নিতে হবে, আমি ক্লাসটা নিলাম নাম্বার। যদি জাভা প্রোগ্রাম যখন করবি না তখন বাই ডিফল্ট ক্লাসের নামের প্রথম অ্যালফাবেটটা বড় হাতের দিবে, কিন্তু সি প্লাস প্লাসে সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই, তাই আমি প্রথমটা বড় হাতের না দিয়ে ছোট হাতেরই দিলাম। আশা করি এটাও ক্লাসে বলে থাকবে। নেক্সট, আমি জেনারেলি প্রাইভেট কোনটা করব, পাবলিক কোনটা করব, দাঁড়া আবার আস্তে আস্তে দেখবি স্পিড চলে এসছে। বেশ 2 মাস ধরে প্র্যাকটিক্যাল করানো ছিল না তো স্পিডটা একটু কমে গেছে। ইন্ট এক্স, তাহলে এক্স একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি। আর পাবলিকের মধ্যে আমি কি নিলাম, নাম্বার। নাম্বারটা কি ক্লাস নেম না কি রে? হ্যালো, ক্লাস নেম আর নাম্বারটা সেম না? দিস ইজ দ্য কনস্ট্রাক্টর। আরেকটা জিনিস সবসময় একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেলাম, ক্লাস নেম and constructor name is always same. বুঝলি গুরুত্বপূর্ণ কথা? যদি আমি তোকে যে নোটস দেবো তাতে কাঁচের মতো করে লেখা থাকবে, তবুও দিস ইজ দা কনস্ট্রাক্টর। আচ্ছা বলতো, এটা তো একটা ফাংশন, এর মধ্যে কিছু লিখেছি? হ্যালো, কিছু লেখা হয়েছে? নেই তো, ফাঁকা তো ভেতরটা। আমি তো চাইলে ইন্ট এ, ইন্ট বি এগুলো লিখতে পারতাম। যখন আমি কোনো ফাংশনের মধ্যে কিছু লিখি, এক তো এটা ফাংশন নয়, ফাংশনের মতো দেখতে। কেন বললাম ফাংশন নয়? কারণ ফাংশনের নাম ক্লাসের নাম কখনো সমান হয় না, তাই জন্য এটা আমার ফাংশন নয়। ক্লাসের নামের সঙ্গে একই নামের যদি কোনো ফাংশন আমি ক্লাসের মধ্যে ইউজ করি তাকে আমরা বলি কনস্ট্রাক্টর। আর কনস্ট্রাক্টরের ভেতরে আমি ইচ্ছা মতো কোনো প্যারামিটার দিতে পারি, বাট আমি কোনো প্যারামিটার দেব না, পুরো ফাঁকা রাখলাম। তাই জন্য এটাকে বলতে পারি জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, জিরো আর্গুমেন্ট অর জিরো প্যারামিটার, জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। অথবা এটাকে বলতে পারি অর ডিফল্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বা ডিফল্ট কনস্ট্রাক্টর। কারো কোনো বুঝতে অসুবিধা হলো? হ্যালো, কি রে? বাট স্যার এখানে এমনি কোনো আর্গুমেন্ট পাস করা যেত তো এই নাম্বারের? শুনতে পাচ্ছি না বাবু, একটু জোরে বল। যে আপনার এই নাম্বারের এর ভেতরে ফাংশনটার ভেতরে কোনো আর্গুমেন্ট পাস করা যেত তো? 100%। আমি যে পড়াচ্ছি, এই যে প্রথমটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা কনস্ট্রাক্টরকে 4 ভাগে ভাগ করা যায়। এক হলো গিয়ে তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর, 2 হলো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, 3 হলো কপি কনস্ট্রাক্টর, 4 হলো ডামি কনস্ট্রাক্টর। যেটা ক্লাসে হয়তো পড়াবে না, নাও পড়াতে পারে, ওটা আউট অফ সিলেবাস হিসেবে ট্রিট করা হয়, ডামি কনস্ট্রাক্টর। আর C++ support destructor also. Constructor always construct memory for the variable and function within the RAM. And after using that, using the destructor, all the unused memory is freed or is deleted from the RAM, from the main memory. This technique is called a destructor. It is a reverse technique of constructor. Okay? And Java automatically
has a new features of garbage collector. That's why Java programming language does not require any type of destructor because unused memory is automatically deleted from the memory by the Java compiler JVM. পরে আসছি, এই সপ্তাহতেই জাভা স্টার্ট হচ্ছে। জাভা ক্লাস স্টার্ট মানে আমার সবসময় একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, কারণ খুব ভালো না, জাভার উপর দুনিয়া চলছে। সি প্লাস প্লাসটা জেনে নিলে কি হয়, সুবিধা হয়, অনেকটা সুবিধা, একটা অ্যাডভান্টেজ থেকে যায় যে আই নো সি প্লাস প্লাস, দ্যাটস ওয়াই আই ক্যান কোড এনিথিং। আমি উপসটাকে খুব সহজে ইমপ্লিমেন্ট করার একটা ফেসিলিটি হলো সি প্লাস প্লাস, এর বাইরে আর কিছুই না। ভয়েড আমি একটা নাম দিলাম, সেটা হলো গিয়ে একটা সেট ভ্যালু দিয়েছি, ভয়েড সেট ভ্যালু। ভয়েড সেট ভ্যালুর মধ্যে ইন্ট আই, এর থেকে সহজ প্রোগ্রাম করা যেত, আমি একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম করাচ্ছি। ইট ইজ নট দ্য মোস্ট ইজিয়েস্ট প্রোগ্রাম, বাট দিস ইজ ভেরি নাইস প্রোগ্রাম। এটাকে কি বলতে পারি সেট ভ্যালুটা? এটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। হ্যাঁ রে, মাথা ঢুকছে তো রে? হ্যালো। উইথ ওয়ান প্যারামিটার, একটাই তো প্যারামিটার নিয়েছি। কি ধরনের প্যারামিটার? উইথ ওয়ান ফর্মাল প্যারামিটার। এটাকে আমরা ফর্মাল প্যারামিটার বলতে পারি, বুঝতে পারছিস কি রে? হ্যালো। হ্যাঁ রে, সিতে সবার ফাংশন শেখা আছে তো, ফাংশন না শেখা থাকলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। সি আউট, সি আউটের মধ্যে লিখলাম আমি, প্রবলেম হচ্ছে দাদা বুঝতে। হবে জাভা বুঝলে কি হবে, ফাংশন পুরো কাঁচের মতো ছবি থাকতে হবে। দরকার হয় বল, সেকেন্ড ইয়ারকে আমি একদিন ফাংশন চ্যাপ্টারটা আবার পড়াই, নট অনলাইন, অফলাইনে পড়াই, তাও আছে। হ্যাঁ একবার পড়িয়ে দেবো। ফাংশন না জানা থাকলে সি কেন, জাভা মাথায় ঢুকবে না, কিচ্ছু মাথায় ঢুকবে না। সি প্লাস প্লাস জাভা যা কিছু সব মেথড দিয়ে করাবো। মানে অ্যাকচুয়ালি সি প্লাস প্লাসে ক্লাস ইউজ হয় তো তাও ফাংশন বলা হয়, জাভাতে ফাংশনকে ফাংশন বলা হয় না, তার অন্য নামকরণ আছে। জাভা পাইথনে ফাংশনকে মেথড বলে, আর ভেরিয়েবল ক্লাসের মধ্যে ফাংশনকে মেথড বলে, আর ক্লাসের মধ্যে ভেরিয়েবলকে ডেটা মেম্বার বলে। এগুলো একদম আমি ক্লাসে বলেই দেবো, বাংলায় ইংলিশে, তুই যেমন হিন্দিতে, তামিলে, যার যে মাতৃভাষা মাদার টাং, সেই মাদার টাং লিখে রাখবি। দেয়ার ইজ নো হেজিটেশন এট দ্য টাইম অফ লার্নিং। আর এত কিছু কভার করা পসিবল নয় কোনো পার্টিকুলার কলেজে, এত কিছু কি করে হবে, ইম্পসিবল, আমরাই হিমশিম খাচ্ছি। তোকে ফাংশন সি না জানলে সি প্লাস প্লাস হবে না। সি এর 4টে চ্যাপ্টার আমার লাগবে, এক হলো গিয়ে লুপ, 2 হলো গিয়ে ফাংশন, 3 হলো গিয়ে অ্যারে, আর 4 নাম্বার মোটামুটি ওভারঅল একটা নলেজ অফ পয়েন্টার। এই 4টে না জানলে আমি পড়াতেই পারবো না। আমি কেন, কেউ পড়াতে পারবে না তোকে। হ্যাঁ 7 দিনে এখন শেষ হলো প্রোগ্রামিং, 24 ঘন্টার প্রোগ্রামিং কমপ্লিট, সেগুলো আলাদা। আমি ইউটিউবার আর এদের কথা বলছি না, অনলাইন ক্র্যাশ কোর্স আর ট্রেনিং এর কথা বলছি না, 200-500 টাকা নিয়ে যারা ফুল প্রোগ্রামিং শেখায় তাদের কথা বলছি না, আমি ভালো করে শেখার কথা বলছি। এগুলো তোকে লাগবেই, তুই দরকার হয় ফাংশনে টাইম দে, আরে ভালো করে পড়, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস কর, আমি আবার ক্লাস নিচ্ছি। কিন্তু লাগবে এই যে কোনটাকে বলা হয় কলিং ফাংশন, কোনটাকে কল্ড ফাংশন, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্যারামিটার, হোয়াট ইজ দ্য ফর্মাল প্যারামিটার, ইউ হ্যাভ টু নো দ্যাট। যেখানে ফাংশন মানেই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ মানেই ফাংশন, তার মধ্যে এটা হলো বডির মধ্যে আমি যখন কিছু লিখছি তার মানেই সেটা হয়ে গেল ফাংশন ডেফিনেশন। এখানে নাম্বার একটা ফাংশন, বাট নাম্বার হলো ক্লাস নেম, তাই নাম্বারকে আমরা ফাংশন বলতে পারবো না। ফাংশনের মতন নাম্বার ইজ জাস্ট লাইক দ্য ফাংশন, ওকে, মানে ফাংশনের মতন, কিন্তু ফাংশন নয়, এটা হলো একটা কনস্ট্রাক্টর। বাট সেট ভ্যালু ইজ আ ফাংশন। কি ধরনের ফাংশন? সেট ভ্যালু একটা ইউজার ডিফাইন ফাংশন। কেন ইউজার ডিফাইন? কারণ আমি আমার ইচ্ছা মতো নাম দিয়েছি সেট ভ্যালু, তার ভেতরে আমি কি পাস করিয়েছি, একটা আই ভেরিয়েবল পাস করিয়েছি। এটা কি ধরনের ভেরিয়েবল? ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাই ওয়ান প্যারামিটার, একটা প্যারামিটার পাস করেছি তাই 1 প্যারামিটার। কেন ফর্মাল নাম বলছি, কেন এর ফর্মাল কেন? কারণ আই এর কোনো ভ্যালু নেই। আই যখন একটা ভ্যালু নেবে তখন সেটা হয়ে যাবে আর প্যারামিটার না, তখন সেটা হয়ে যাবে আর্গুমেন্ট, ফর্মাল আর্গুমেন্ট। যখন কোনো ভেরিয়েবলের মধ্যে, যখন কোনো ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবল লিখি তাকে আমি বলি প্যারামিটার, আর সেই ভেরিয়েবলটা যখন কোনো ভ্যালুকে হোল্ড করে রাখে দ্যাট ইজ দ্য আর্গুমেন্ট। যখন আমি কোনো ফাংশন বডি লিখি তার মানে এটা একটা কল্ড ফাংশন, মানে ফাংশন ডেফিনেশন।
ফাংশন ডেফিনেশনের মধ্যে যখন কোনো ফাংশনের মধ্যে আমি প্যারামিটারকে মানে ভেরিয়েবলকে লিখি, তখন তাকে আমরা বলি ফর্মাল প্যারামিটার, কারণ ইট ইজ ওয়েটিং ফর দ্য ভ্যালু অ্যান্ড ভ্যালু কামস ফ্রম দ্য কলিং ফাংশন। বোঝাতে পারলাম? হ্যালো, বুঝতে পারা যাচ্ছে? কি রে? হ্যাঁ রে, ফ্র্যাঙ্কলি বল, সি এর ফাংশনে যদি গন্ডগোল থাকে, সি প্লাস প্লাসে ফাংশনে প্রবলেম হবেই, কারণ আমি একই জিনিস করছি, ক্লাস দিয়ে ইমপ্লিমেন্ট করছি। তার আগে সি এর ফাংশনটা তোকে ক্লিয়ার করতেই হবে। না বুঝতে পারলেও অসুবিধা নেই, তুই আমায় বল, আমি একটা ছুটির দিনে ডেকে নিচ্ছি, এসে আমি ফাংশন পড়াচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু ফাংশন তোকে জানতে হবে ভালো করে। ফাংশন যে জানে না তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে না। আমার কথা যদি মনে হয় আমি এখন বেকার বেকার ভয় দেখাচ্ছি, ইউটিউব দেখ, গুগল দেখ, অন্য 2-4টে সিনিয়রের সঙ্গে কনসাল্ট কর। ফাংশনের ওপরেই দুনিয়া দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে কারণ বলবো, শুনবি? তোকে আমি দুটো অপশন দিলাম, এক হলো তুই সিঙ্গেল প্রজেক্ট করবি, না 2 নাম্বার তুই গ্রুপ প্রজেক্ট করবি, তুই কোনটা চুজ করবি বল? হ্যালো, কি রে? কেন? কারণ একটা বড় কাজকে ছোট ছোট ভাগে ভেঙে নিলে অনেকটা লোড কম হয়। ফাংশন তোকে এটা শেখায় যে জীবনে একটা কাজ, বড় কাজকে ছোট ছোট ভাগে ভেঙে নিয়ে করো। একটা ক্যাটারিং সিস্টেম, সেটা ফাংশনের উপর দাঁড়িয়ে আছে। তুই বলবি কি অদ্ভুত কথা রে বাবা, কেন? একটা ক্যাটারিং এ যে চাটনি রান্না করে, সে নিশ্চয়ই বিরিয়ানি রান্না করে না। আর নিশ্চয়ই একজন লোক সব ক্যাটারিং সার্ভিস মেনটেন করে না, একজন দেখাশোনা করে। যে ক্যাটারিং এর হেড সে দেখাশোনা করে, তার মানে সে মেন ফাংশন। এবার সে গিয়ে বলে, ওরে পকোড়া গুলো ছাড় আগে, পকোড়া ছাড়ার আলাদা লোক আছে। এই ফার্স্ট ব্যাচ বসছে, রাধা বল্লভী গুলো ভাজ, রাধা বল্লভী ভাজার জন্য আর বেলার জন্য আলাদা আলাদা। দেখেছিস কোনদিন যে রাধা বল্লভী বেলছে সে ভাজছে? তাহলে একটা বড় কাজ, 15 রকম আইটেম বিয়ে বাড়িতে গেলাতে হবে, প্রচুর টাকা নিয়ে বসে আছে, একটা প্লেট প্রায় 850 টাকা করে। তাহলে সেই ক্যাটারিং কি একা একাই সব করে দেবে? না ও 500 টাকা দিয়ে অন্য কোনো হোটেল থেকে কিনে এনে খাইয়ে দেবে? সেটা তো করছে না। সে তার জন্য টোটাল 30টা লোককে হায়ার করেছে। 4জন মাসি থাকবে, যে মাসিগুলোর কাজ হলো প্রতিটা ব্যাচ হয়ে গেলে তাদের থালা বাসন গুলো নিয়ে ফেলে দিল, এটা একটা ফাংশন হলো। 4জন লোক ক্যাটারিং সার্ভিস বয়, তারা খাবার দেবে, 4 4 8 হয়ে গেল। 2জন লোক বিরিয়ানি রান্না করবে, 10 জন হয়ে গেল। আর 2জন লোক চাপ রান্না করবে, 12 জন হয়ে গেল। আর 5জন লোক সবজি পাতি কাটবে, 17 হয়ে গেল। 1জন লোক চাটনি করবে, 18। 2জন লোক ভাজাভাজি করবে, একজন পাঁপড় ভাজবে, একজন হলো গিয়ে তোমার রাধা বল্লভী ভাববে, 20 হয়ে গেল। 1জন লোক সমস্ত ট্রেতে সাজিয়ে 2জন দেবে, 22 হয়ে গেল। আর 2জন লোক থাকবে কোনো জিনিস শর্ট পড়ছে কিনা, সমস্ত কিছু হচ্ছে কিনা সেগুলো দেখাশোনা করবে, যেটা যা কম পড়ছে সেটা নিয়ে আসবে, 24 হয়ে গেল। আর 2জন লোক যারা ধোয়াধুয়ির কাজ করবে, 26 হয়ে গেল। আর 2জন লোক রিজার্ভে থাকে, বাকিরা ঠিকঠাক কাজকর্ম করছে কিনা দেখাশোনা করবে, আর খাবার দাবার নিয়ে নষ্ট করছে কিনা দেখাশোনা করবে, 28 হয়ে গেল। 1জন লোক ক্যাটারিং এ থাকে, যে সমস্ত কিছু মেনটেন করে, গোনে কত প্লেট গেল, কতগুলো শর্ট আছে, কত লোক বসতে পারে, কত লোক থাকতে পারে, কি 29 হয়ে গেল। আর 1জন রিজার্ভে রেখে দেয়, কেউ ব্রেক নিল সেই জায়গায় সে কাজটা করবে। ঠিক বললাম না ভুল বললাম? আমার গল্পেতে কারোর অসুবিধা বুঝতে? হ্যালো, না স্যার। গল্পটা বুঝতে কারোর অসুবিধা? বা আমি যে কথাটা বললাম একটাও কি অযৌক্তিক কথা বললাম? বা তুই জানিস না, দেখিস নি এরম হয়েছে? কি রে? আর 2টো লোক হয়তো পার্সেলে থাকবে। দেখবি কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে, বা তোর বাড়িতে যদি কোনো নেমন্তন্নের অনুষ্ঠান থাকে, ক্যাটারিং জিজ্ঞেস করে নেয় কতগুলো পার্সেল যাবে বলুন। পার্সেল কিন্তু আপনাদের মধ্যে যে কোনো 2জন, আপনার গার্জেন আর আপনি, এই 2জন না বললে কিন্তু পার্সেল দেওয়া যাবে না। কি রে, বলে কিনা? হ্যালো, তুই কোনো বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে পার্সেল নিয়ে চলে আসতে পারিস? হ্যালো, ওদের লোক থাকে, সেই লোক যদি বলে তখন তোকে পার্সেলটা দেবে, নয়তো তোকে পার্সেলটা দেবে না। এই সমস্ত কিছু হলো একটা বিগ প্রজেক্ট, যে ক্যাটারিং সার্ভিস। এর সমস্ত কাজ আলাদা আলাদা করে ভাগ হয়ে গেল। যখন তোরা একটা বড় প্রজেক্ট করবি, ধরে নে একটা প্রজেক্ট, একটা টিসিএস এর প্রজেক্ট চলছে, সেটা হলো গিয়ে জলবিদ্যুৎ প্রকল্পের প্রজেক্ট। তার কিছু ডেটাবেসের কাজের জন্য একটা টিম আছে, তার ডেটা অ্যানালাইসিস দেখাশোনা করার জন্য একটা টিম আছে। এবার যে টিএল, একটা টিএল এর আন্ডারে টিএল মানে টিম লিডার, টিম লিডারের আন্ডারে 10জন প্রোগ্রামার প্রোগ্রাম করছে, তারা করে টোটাল 10,000 লাইনের প্রোগ্রাম। 1জন 1000 লাইন করে করবে, 2 মাস তাকে টাইম দিয়েছে বা 1 মাস টাইম দিয়েছে, সে তার 1000 লাইন করে দিয়ে দিল টিএল কে। 10জন তেমন প্রোগ্রাম করে দিয়ে দিল তাদের টিএল কে।
টিএল একবারে 10,000টা লাইন নিয়ে সাজিয়ে ডিজাইনারকে ডাকলো, ডিজাইন তার সঙ্গে ডিজাইন করলো, ডেটাবেস যে আছে ব্যাকএন্ডে, সেই ব্যাকএন্ড কি করলো, তার সঙ্গে ডেটাগুলোকে মার্জ করে দিল, দিয়ে টোটাল জিনিসটাকে একটা ফাইল বানালো, ফাইল বানিয়ে প্রজেক্টটা হ্যান্ড ওভার করে দিল। দিস ইজ আ প্রজেক্ট। Project means a collection of programs, and one by one program is divided by some defined function. Like a calculator. A calculator has defined function. One addition, subtraction, multiplication, percentage, division, modulation. There are multiple functions of a calculator. You can assume that every function means every operation is defined function. প্রত্যেকের জন্য আলাদা আলাদা লজিক লেখা আছে। প্লাস মানে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি লেখা থাকবে, মাইনাস মানে সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি লেখা থাকবে। প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন ডেফিনেশন, তাকে কল কে করছে, আমরা করছি। কিভাবে কল করছি, রেজাল্ট বা এন্টার টিপে করছি। ইনপুট কিভাবে দিচ্ছি, ক্যালকুলেটর অন, ক্যালকুলেটর অন করে আমি 20 আর 10 দিলাম, মানে দুটো ইনপুট গেল। তারপর আমি প্লাস টিপলাম, মানে প্লাস হলো, 20 প্লাস 10 দিলাম, দুটো ইনপুট প্লাস অপারেশন করলাম, তাহলে সেটা প্লাস মডিউল কল হলো। এইবার অ্যাডিশন করে তোকে ফেরত দিলাম। তাই ফাংশন তো তোকে শিখতেই হবে, ফাংশন ছাড়া তো হবেই না। আর অবজেক্ট ওরিয়েন্টেড তো একই ব্যাপার, অবজেক্টটা ক্লাসকে কল করবে, অবজেক্ট যখন ক্রিয়েট হবে তখন সঙ্গে সঙ্গে ক্লাসের কনস্ট্রাক্টরটা তৈরি হয়ে যাবে, মানে ক্লাসের মধ্যে যে কটা ফাংশন, যে কটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করেছি সব কটা র্যামে এক্সিস্টেন্স চলে আসবে, তারা ফিজিক্যালি তৈরি হয়ে যাবে। তারপর যে অবজেক্ট দিয়ে যে যে ভেরিয়েবল বা যে যে ফাংশন গুলোকে কল করবো তারা কল হতে থাকবে। দেখ এই প্রোগ্রামটা করলে বুঝতে পারবি। আমি একটা নাম্বার ক্লাসের অবজেক্ট বানিয়ে নিয়েছি n1। এই আমি একটা মারাত্মক জিনিস ভুলে গেছি, দাঁড়াতে 1 মিনিট, কালকে আমার জিনিস অর্ডার দিতেই ভুলে গেছি। স্যার
হ্যালো দাদা, শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ রে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম 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 অ্যাকচুয়ালি কালকে ঘরে একটু ঢালাইয়ের কাজ আছে দিনটা নেই। এবার ওটা আমি মানে অর্ডার দিতেই ভুলে গেছি পরিচিতের মধ্যে, কিন্তু আমাকে তো ফোন করে বলতে হবে কাল সকালে দিতে। হঠাৎ করে মনে পড়লো, আমি তো বলতেই ভুলে গেছি। মিস্ত্রি বলে গেছিল কিন্তু আমি বলতে ভুলে গেছি। হঠাৎ করে আগে বলে দিলাম। আগে রান করা এই প্রোগ্রামটা দেখ। দ্য ভ্যালু অফ এক্স ইজ 50। তাহলে এটা কাজ করছে কিভাবে, এটার ফাংশনালিটিটা কিভাবে হচ্ছে দেখ, ভালো করে খেয়াল কর। আমি যদি ক্লাস থেকে কনসিডার করি না, ক্লাস থেকে নিয়ে চলে গেলেন, ঠিক আছে? না, দেখা যাচ্ছে না রে, দেখতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ রে, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা হলো মেন 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 ক্লাস, আর দিস ইজ মাই, এটা হলো মেন ফাংশন, আর এটা হলো গিয়ে ক্লাস। কারণ এইটুকুই হলো কম্পাইলার দ্বারা এক্সিকিউশনটা হয়। এটা হলো গিয়ে তোর কনস্ট্রাক্টর, এটা হলো কনস্ট্রাক্টর, আর এটা হলো আলাদা আলাদা মেম্বার মেথড। এটা সবুজ, আর এটা দিলাম হলুদ। তাহলে যখনই এইটা করব লালটা, সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাক্সেস হয়ে যাবে সবুজটাকে কল করছে। ভালো করে বলছে, এই যে ইন্ট আই এর পার্টটা আছে, ইন্ট আই এর মধ্যে আমার কে চলে যাচ্ছে বলতো? আই এর মধ্যে চলে যাচ্ছে আমার 50 ভ্যালুটা। কালার চেঞ্জ করে দিচ্ছি, আশা করি দেখতে পাচ্ছিস কিনা জানি না কতটা ভালো। 50টা। আর যখন ডিসপ্লেকে কল করছি, ডিসপ্লে তখনই কল হচ্ছে এই যে এই কালারটা দিয়ে ডিসপ্লেটা কল হচ্ছে। ওকে, তাহলে এক্সিকিউশন স্ট্র্যাটেজিটা দেখ। এক্সিকিউশন স্ট্র্যাটেজিটা দেখ। এটা হলো 1 নাম্বার লাইন, এটা হলো গিয়ে তোমার 1 নাম্বার লাইন, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। যখনই 3 নাম্বার লাইনটা কাজ হলো, n1টা কি? n1 ইজ দ্য অবজেক্ট। 3 যেই কাজ হলো, সঙ্গে সঙ্গে 3 থেকেও চলে গেছে 4-এ, 3 থেকে চলে গেছে 4-এ, 5-এ, 6, 7-এ। যেই 6 গেছে,
এক্স নামে সঙ্গে সঙ্গে এক্সটা যেই পেয়েছে ও রিড করে নিয়েছে এক্স আছে কিনা। হ্যাঁ, দেখছে এক্স নামে একটা ইন্টিজার ভেরিয়েবল আছে, সঙ্গে সঙ্গে দেখে নিয়েছে এক্স নামে ইন্টিজার ভেরিয়েবল আছে। ইন্টিজার যাওয়াতে কত বাইট? 4 বাইট। তাই এক্স নামে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে 4 বাইটের। তাহলে এক্স এর মধ্যে 0 ইনিশিয়ালাইজ করে রেখে দিয়েছে। 7 নম্বর লাইন থেকে ও আবার ব্যাক করে চলে এসছে হলো গিয়ে লাইন নাম্বার 8, 8 নাম্বার লাইন। 8 থেকেও কল করছে সোজা 9 নাম্বার লাইনে। 8 থেকেও কোথায় কল করছে? 8 থেকেও সেট ভ্যালুতে চলে যাচ্ছে 9 নাম্বার লাইনে। আর এই 50টা চলে গেল আইতে, তাহলে আই ইকুয়াল টু হয়ে যাচ্ছে 50। তাহলে এই 50 ইজ দা অ্যাকচুয়াল আর্গুমেন্ট। এই সেট ভ্যালুটা হলো কলিং ফাংশন। বোঝাতে পারছি সবাইকে? হ্যালো? আর এই n1টা অবজেক্ট। তাহলে কত নম্বর লাইন অব্দি গেলাম? 8, 8 থেকে 9, এটা হলো 10 হলো এই আই যে 50 গেল, এই 50টা কিন্তু রেখে দিয়েছি এক্স এর মধ্যে। এক্স এর মধ্যে কত চলে গেছে ওভার রাইটে? 50। 11 নম্বর লাইন, 11 নম্বর লাইন থেকে সোজা ব্যাক করেও চলে এসছে কিন্তু লাইন নাম্বার 12। লাইন নাম্বার 12 এ ও ডিসপ্লে ফাংশনটাকে কল করছে। যেই ডিসপ্লে ফাংশনটা পেয়ে গেছে 12 থেকে সোজা চলে গেছে 13 নম্বর লাইন, 14 নম্বর লাইন, 15 নম্বর লাইন। আউটপুটে দেখিয়ে দিয়েছে ভ্যালু অফ এক্স ইজ 50। লাইন নাম্বার 16, ওকে, লাইন নাম্বার 16, 17 ব্যাক করে চলে গেছে 18। প্রোগ্রাম খতম। বোঝা গেল? হ্যালো? কিরে ডিফল্ট কেন? কারণ হলো এটা হলো নো প্যারামিটার। বুঝতে পারলি? কিরে হ্যাঁ রে, বল কার কি ডাউট আছে বল। হ্যালো? হ্যাঁ রে, জটিল লাগছে, টাফ লাগছে বল। কেউ তো কিছু বলেই না। দাদা বল বলছি বলো। দাদা প্যারামিটার আর আর্গুমেন্টের মধ্যে ডিফারেন্স কি আছে? অ্যাকচুয়ালি ভ্যালুটাকে বলা হয় আর্গুমেন্ট, আর ভেরিয়েবল থাকলে তাকে বলা হয় প্যারামিটার। যদিও অনেক বই লিখেছে প্যারামিটার এন্ড আর্গুমেন্ট বোথ আর সেম, বাট দেয়ার ইজ এ কিন ডিফারেন্স। কিন মানে ভেরি স্মল ডিফারেন্স। কোনো ফাংশনের মধ্যে যখন কোনো ভ্যালু লিখি তাকে আমরা বলি আর্গুমেন্ট, আর যখন কোনো ভেরিয়েবল লিখি তখন তাকে বলি প্যারামিটার। তাহলে এটা কি? এটা হলো ফাংশনের বডিটা আছে সেট ফাংশন, তাই এটাকে কি বলি? কল্ড ফাংশন বলি। আর এটাকে কি বলি? আমি কলিং ফাংশন। এখানে তো নর্মাল কল হবে না সি এর মতো, কারণ ক্লাসের মধ্যে কল করছি তাই ক্লাসের অবজেক্ট দিয়ে কল হচ্ছে। মানে পুরো কাঁচের মতো জিনিসটা। একটু অফলাইনে 1-2 দিন যদি আমি দেখিয়ে দিই না, তাহলে জিনিসটা আরো ক্ল্যারিটি হয়ে যায়। পরের দিন যখন অফলাইনে আসবি এই প্রোগ্রামটা লিখে আনবি খাতায়, আমি বুঝিয়ে দেবো। বেটার হয় যখন আমার সঙ্গে সামনাসামনি দেখা হবে। তাহলে এই সেট ভ্যালুটা কল করছে সোজা একে, আর এই 50টা আমার চলে গেল কিন্তু এখানে, 50টা এখানে। বুঝতে পারলি? হ্যালো? হ্যাঁ দাদা ঠিক আছে বুঝে গেছি। যখন কোনো কনস্ট্রাক্টরের মধ্যে এইখানটা ফাঁকা আছে, কনস্ট্রাক্টরের মধ্যে এটা ফাঁকা, তাই জন্য একে আমি কি বলতে পারি? জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বা জিরো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। কোনো প্যারামিটার নেই, তাই জন্য এটা নাম দিয়েছি জিরো। যদি থাকতো তাহলে এটার নাম কিন্তু আর জিরো হতো। এবারে আমি যেটা করছি সেটা হলো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, ঠিক আছে? তাহলে আর থিওরি লিখে আমার লাভ নেই। কনসেপ্টটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর মানেই হলো এই কনস্ট্রাক্টরের মধ্যে কিছু না কিছু প্যারামিটার তো আমায় দিতেই হবে। আমি এখানে দিয়ে দিলাম প্যারামিটারের 1 আর্গুমেন্ট। কনস্ট্রাক্টরও করতে পারি বা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে আর এই ফাংশনটাকে নিয়ে নিই, আমি নিচ্ছি 1 আর্গুমেন্ট, 1 প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর।
একটা প্রোগ্রামে একের বেশি কনস্ট্রাক্টর থাকতেই পারে, তাতে কিচ্ছু ম্যাটার করে না। কোনো একটা প্রোগ্রাম যদি একের বেশি কনস্ট্রাক্টর ধরে রাখে তাকে আমরা বলি কনস্ট্রাক্টর ওভারলোডিং। তাহলে এই প্রোগ্রামটার আরেকটা নামও আমি বলতে পারি কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওভারলোডিং কথাটা মানেই হলো মোর দ্যান ওয়ান। তুই একটা বিরিয়ানি খেতে পারিস, আমি যদি তোকে 3টে বিরিয়ানি খাওয়াই তুই আর খেতে পারবি না, দেখা গেল 2টো 2.5টে খেয়ে আর খেতে পারছিস না, কারণ তোর পেট আইঢাই করবে, ওভারলোড হয়ে যাবে। Exactly, overloading means one more than one occurs in your program. That is the overloading. একের বেশি কনস্ট্রাক্টর কোনো প্রোগ্রামে আসছে তাকেই আমরা ওভারলোডিং বলছি। তাহলে আমার এখানে কি হলো, কনস্ট্রাক্টর ওভারলোডিং করতে গিয়ে ইন্ট এক্স নিলাম, নাম্বার, এটা একটা 0 আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বা ডিফল্ট কনস্ট্রাক্টর, ভেতরে কিছু নেই। আর এটাও তো একটা কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরে কিন্তু কোনো রিটার্ন টাইপ হয় না, তাই রিটার্ন টাইপটা আমি কেটে দিলাম, ভালো করে বুঝবি। কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ হয় না। হলো, এটা কিছুই না, জাস্ট দেখতে ভালো লাগে বলে ইনডেন্টেশন করে দিচ্ছি। ইনডেন্টেশন বলে, দেখতে সুন্দরের জন্য ইনডেন্টেশন করা হয়েছে। তাহলে আমাকে কিন্তু আর এই লাইনটা লেখাই যাবে না, ভালো করে বলছি। ঝ্যাটা ঝ্যাট আমি কেটে দিলাম লাইনটা, ঝ্যাটা ঝ্যাট কেটে দিলাম। এ কোথায় কল করছে? n1 ইজ অবজেক্ট অফ কনস্ট্রাক্টর, এখানে আমি 100 লিখে দিলাম। গল্পটা বোঝ ভালো করে। তাকে আমি সেভ করলাম, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ডট সিপিপি। হলো, তাহলে প্রোগ্রামটা রান করা, এক্সিকিউট, কম্পাইল এন্ড রান। এখানে আউটপুট দেখাবে দ্য ভ্যালু অফ এক্স ইজ 100। গল্পটা বুঝলি? আমি কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে ভ্যালুটাকে পাস করিয়ে দিলাম, তাহলে যখনই কনস্ট্রাক্টর ক্রিয়েট হচ্ছে আমি আলাদা করে কোনো ফাংশনের মধ্যে রাখিই নি। তাহলে এটা হলো আমার ডিফল্ট কনস্ট্রাক্টর। কেন ডিফল্ট? কারণ হলো এর মধ্যে আমি কিছু রাখিনি, নাথিং নাথিং। আর এটা হলো আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। কেন? সিঙ্গেল প্যারামিটার, ওয়ান প্যারামিটার, একটা প্যারামিটার। যখন আমি n1 100 করেছি সঙ্গে সঙ্গে এই 100টা কিন্তু এখানে বসে গেছে, i = 100 হয়ে গেছে। তোর তোর মধ্যে আমি আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারি, তোর বলতে পারিস যে আমি এই লাইনটা দিয়ে না লিখে কি হতো? কিচ্ছু হতো না। কি হতো? অফ করে দিলাম, কিচ্ছু প্রবলেম নেই, কন্ট্রোল এস করে দিলাম, অফ করে দিয়েছি, দেখ এক্সিকিউট কর, সেম রেজাল্ট দেখাবে, সেম রেজাল্ট, কোনো প্রবলেম নেই। কনস্ট্রাক্টর যদি না থাকে অটোমেটিক কনস্ট্রাক্টর তৈরি করে নেয়, এখানে তো আমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দিয়েই দিয়েছি, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট একসঙ্গে কনস্ট্রাক্টর ওভারলোডিংটা বলে দিলাম। হোয়াট ডু ইউ মিন বাই কনস্ট্রাক্টর ওভারলোডিং? If a program has more than, if a class has more than one constructor, that is called the constructor overloading. বোঝাতে পারলাম? হ্যালো, কি রে, বুঝলি? রূপলেখা বোঝা যাচ্ছে? একই জিনিস চাপাতে পড়াবো, শুধু কোডটা আলাদা হবে। আশা করি বুঝতে পারছিস, হ্যাঁ? হ্যাঁ স্যার। তবে হ্যাঁ, কলেজে যদি একটা দুটো জাভা প্রোগ্রাম করেছিস, হ্যাঁ স্যার, আজকে করিয়েছে, ওই জাস্ট বেসিক একটা কি দুটো প্রোগ্রাম করিয়েছে। তুই নিজে দেখে বল, তাহলে এখনই হয়তো বুঝবি না। জাভার কোড লেখার থেকে সি প্লাস প্লাস কোড লেখা সহজ না? হ্যাঁ পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেইন, স্ট্রিং, আর্গুমেন্ট, ক্লাসের আবার একটা অবজেক্ট বানাও, হ্যাঁ ক্লাস স্যার। নেম, ওইটা অবজেক্ট নেম ইকুয়াল টু নিউ। ও আমি মুখস্থ করিয়ে ছেড়ে দেবো, সেটা কথা নয়, কিন্তু অনেক ইজি ব্যাপার। আমার লক্ষ্য হলো তোকে 5 লাখ এবং বা 4-5, বিসিএ তো 5 লাখটা একটুখানি হয়ে ওঠে না, 4 লাখের প্যাকেজই দেয় জেনারেলি, বাট ইন জেনারেল 4 লাখ 5 লাখ 6 লাখের চাকরি পেতে গেলে তোকে কিন্তু এক্সট্রা হাতে ব্যাকআপ রাখতে হবে। মাইনে বেশি পেতে চাইছো, প্রোগ্রামিংটা একটু বেশি জানতে হবে। হ্যাঁ একদম। যদি কেউ এখন না শেখো তখন তোমায় পরে শিখতে হবে, এখন যদি কেউ না শেখে। জাভা দিয়ে দেখো একটু ডিফিকাল্ট, আজকে ভাল লাগছে জাভা, একটু এগোতে দে, এগোতে দে, আমি তো কিছু করাইনি, কলেজে একটু এগোতে দে। নেক্সট, একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি কোনো ক্যালকুলেটর বানাতে পারি খুব সুন্দর, যেখানে টোটাল কাজটাই আমার কনস্ট্রাক্টর দিয়ে হবে। তাহলে মেক এ ক্যালকুলেটর ইউজিং, মানে একটা কনস্ট্রাক্টরই উদাহরণ দেবো, এমন না যে কনস্ট্রাক্টর উদাহরণের বাইরে গিয়ে কিছু দেবো, কিন্তু একটা ক্যালকুলেটর বানাবো। কিরকম ভাবে? রাইট এ সি প্রোগ্রাম টু ইলাস্ট্রেট দ্য কনসেপ্ট অফ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ওকে, program to make a
ক্যালকুলেটর ইউজ অফ কনস্ট্রাক্টর। যারা সেকেন্ড ইয়ারে পড়িস জাভা সিলেবাসে আছে কিন্তু আমার কাছে সি প্লাস প্লাস শিখছিস, তারা এই প্রোগ্রামগুলো জাভা দিয়ে আমাকে করে দেখাবি, আমি ক্লাস করিয়ে নিই তারপর। বুঝলি? রূপলেখা বোঝাতে পারলাম? কি রে, প্রোগ্রাম সেম থাকবে, কোডটা জাভা হবে। হ্যাঁ, আরেকবার বলুন কি করবো? আমি যে কটা প্রোগ্রাম সি প্লাস প্লাসে করাবো সেগুলো সব কটা জাভা দিয়ে আমাকে করে দেখাবো। বুঝলি? হ্যাঁ স্যার, ঠিক আছে। নাথিং উইল বি চেঞ্জ, কিচ্ছু আলাদা হবে না, নাথিং উইল বি চেঞ্জ, সেম থাকবে। ওই জন্যই তো এতটা বড় অ্যাডভান্টেজ। এখানে নাম্বারের মধ্যে আমি লিখলাম x is equal to 0, y is equal to 0, z is equal to 0, আর আমি কি করেছি, ইন্ট x y z নিয়ে নিয়েছি। আর কিছু ভেরিয়েবল দরকার হলে আমি নিয়ে নিতে পারি। ক্যালকুলেটর না, টু অ্যাড টু নাম্বার করছে, টু অ্যাড টু নাম্বার করছে, টু অ্যাড টু নাম্বার। ক্যালকুলেটরে করা যেতে পারতো, কিছু ক্ষতি নেই, তুমি একে ক্যালকুলেটরই করি। x y তো z নিয়ে নিলাম, জেডটাকে আমি নাও লাগাতে পারি কাজে, বুঝলি তো? খুব একটা অসুবিধা কিছু হবে না। ইন্ট আমি কি নিলাম, একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিয়েছি, এটা ওয়ান প্যারামিটার তো হবে না, তাহলে দুটো প্যারামিটার নিতে হবে, টু প্যারামিটারাইজ। আই নিলাম, ইন্ট জে নিলাম, এক্স এর মধ্যে আই রেখেছি, ওয়াই এর মধ্যে আমি জে রেখেছি। হ্যাঁ রে, বুঝতে অসুবিধা এইটুকুর মধ্যে? হ্যালো, বল রে। ভয়েড ক্যাল নিলাম, ক্যালকুলেশন। ভয়েড ক্যালকুলেশন বলে একটা ফাংশন নিয়েছি। ক্যালকুলেশনের মধ্যে আমি কি করেছি, ক্যালকুলেশনের মধ্যে আমি রেখেছি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। জেড এর সঙ্গে তাহলে আবার আরো ভেরিয়েবল তুই নিতে পারতিস। কিরকম ভেরিয়েবল নেওয়া যেতে পারতো, দেখ, জেড এম এন ও, তাহলে জেড ভালো করে খেয়াল করবি, ও আর জিরো এই দুটোর মধ্যে একটা বিশাল বড় কাটা থাকে। অনেকে বড় হাতের ও আর জিরো গুলিয়ে ফেলে, ও আর জিরোর মধ্যে একটাই ডিফারেন্স থাকে, মাঝখানে কাটা, যেটা দেখে বোঝা যায় এম এন ও। তাহলে জেড এম ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়াই, জেড এম এন। আরে বুঝতে পারছিস রে, না লজিক খুব শক্ত লাগছে? হ্যালো, আরে বিশাল টাফ লাগলো লজিক? না না, না, বোঝা যাওয়াটা ইম্পর্টেন্ট। ভ্যালু অফ এক্স, একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিচ্ছি কেন বলতো, এক্স এর ভ্যালুটা দেখানোর পর না। এক্স এর ভ্যালু দেখে করবোটাই বাকি, এক্স এর ভ্যালু দেখার দরকার আছে? নেই তো। দ্য সাম ইজ, কি আমার আবার কেমন লাগে, উইল বি, এক্স এর এক্স কেন হবে, জেড হবে, তাই তো? এক্স ওয়াই জেড হবে, ঠিক আছে। এন্ডেল, এটাকে হালকা করে আমি কপি করে দিই, কন্ট্রোল সি কপি, পেস্ট পেস্ট পেস্ট, সাম, সামের পর হ্যাঁ রে, বোঝা যাচ্ছে? হ্যালো, বল রে। নাম্বারের একটা আমি নিচ্ছি N1, N1 এর মধ্যে আমি কি কত রেখেছি, 20 আর 6। তাহলে আমি আর কি করতে পারি, N1 ডট, যেই ডট করলাম আমাকে কি আসবে বল, কনস্ট্রাক্টরকে কল করতে পারি,
না কনস্ট্রাক্টর দরকার নেই, ক্যালকুলেশন নিলাম। ডিসপ্লে নিলাম, তাহলে এটা অ্যাক্সেসিং ক্যালকুলেশন। অ্যাক্সেসিং calling display function স্যার হ্যাঁ বল বল। হ্যালো, দেখ তো বুঝতে পারলি কিনা। হ্যালো, প্রোগ্রামটা বুঝলি কি রে? স্যার যদি আমি নিজে থেকে কোনো ভ্যালু দিতে চাই? তাহলে কনস্ট্রাক্টর হবে না, অবশ্যই। সেক্ষেত্রে আমি আলাদা করে ইনপুট আর আউটপুট ইউজ করব। আমি এটা কনস্ট্রাক্টর দিয়ে দেখাচ্ছি, ভ্যালুও দেওয়া যাবে, যাবে না কেন, দেখবি। তখন মেন ফাংশনের মধ্যে ইনপুট নেওয়া যেতে পারে, অথবা যদি আমি নিজে থেকে ভ্যালু নিতে চাই আমি কনস্ট্রাক্টর দিয়ে করব না, আমি আলাদা করে ইনপুট নেব সিইন সি আউট করে। বোঝা গেল কি রে? হ্যাঁ জেনারেলি প্রোগ্রামের ম্যাক্সিমাম তো স্ট্যাটিক্যালি হয়, যেগুলো যেগুলো ইন্টারভিউ পারপাস দেয়, কারণ সিচুয়েশন বলে দেয়, বুঝলি না। সেক্ষেত্রে আমি আর চালাবো স্যার না, ফাংশন নেব। বলো, ওরে বল, শুনতে পাচ্ছি তো। হ্যালো, বল রে বল। বলছি কপি কনস্ট্রাক্টরটা করাবো নাকি না কপিটা পরের দিন করাবো? স্যার অ্যাকচুয়ালি নেটটা খুব প্রবলেম হচ্ছে তো, তাই আপনার গলা খুব আস্তে শোনা যাচ্ছে। ও বুঝেছি বুঝেছি, পরের দিন ঠিক আছে, করাবেন। কপিটা পরের দিন করাই। হ্যাঁ স্যার পরের দিন করাবেন। থাক, কপিটা থাক, অসুবিধা নেই।